এই হোটেলের ভাইস প্রেসিডেন্ট প্রিয়াঙ্কা। কি সুন্দর দেখাচ্ছিল তাকে, একে তো প্রচন্ড সুন্দরী, তার উপর আজ শাড়িতে এসে সকলের নজর কেড়েছিল। সব চ্যানেল আর মিডিয়া তাকেই ঘিরে ধরেছিল ইন্টারভিউয়ের জন্য, আর সেও পুরো উৎসাহের সঙ্গে সবাইকে হোটেলের ব্যাপারে বলে চলেছিল। প্রায় একটা বড় ফুটবল মাঠের সমান জায়গা নিয়ে বানানো হয়েছিল এই হোটেল, আর বানাতে খরচ হয়েছিল কয়েক কোটি টাকা। শুধুমাত্র একদিনের মধ্যেই দ্য এন.এ. হোটেল ভারতের দরবারে নিজের নাম করে ফেলেছিল। সেই সঙ্গে বেশ বেড়ে গিয়েছিল প্রিয়াঙ্কার সম্পত্তির পরিমাণও, আর সারা কলকাতা শহরে সে বেশ বিখ্যাত হয়ে উঠেছিল। প্রিয়াঙ্কার এই সাফল্য সেলিব্রেট করতেই আদ্রিতা ওর সঙ্গে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার আগে নীলকে টেক্সট করে দিল সে, ওকেও আসতে বলল আদ্রিতা। আরে আজকে প্রিয়াঙ্কাও এসেছে দেখছি, এসো ভেতরে এসো। চিত্রা খুবই ভালো করেই তাকে ভেতরে নিয়ে এলো। আমি তো ভাবতেই পারিনি যে তুমি এত বড় হোটেলের এত ভালো পদ পাবে। কি ভালো ব্যাপার, যদি তোমার কোন রকম কোথাও যোগাযোগ তৈরি হয় তাহলে আদ্রিতাকে জানাতে ভুলো না যেন। চিত্রা হাসতে হাসতে বলল, কাকিমা প্লিজ আমাকে এই সমস্ত বলে লজ্জা দিও না, আমি তো শুধু অন্য কারো আন্ডারে নিজের কাজ করি মাত্র। একটু হেসে বলল প্রিয়াঙ্কা। আরে সেটাও কি কোনো কম কথা নাকি? চিত্রা খুশি হয়ে বলল। সেই সময় হঠাৎ প্রিয়াঙ্কার কাঁধে নিজের হাত রেখে আদ্রিতা জিজ্ঞেস করলো, আমাকে সত্যি সত্যি বলতো, এত বড় হোটেলের মালিকের সঙ্গে তোর আলাপ কবে হলো, আর কিভাবে হলো, কি দেখা করালো তোকে? আদ্রিতা প্রিয়াঙ্কার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো করেই জানতো। হঠাৎ শহরে এত বড় হোটেল তৈরি হওয়া, এত বড় বড় গেস্টদের আসা, আর প্রিয়াঙ্কার সেখানে ভাইস প্রেসিডেন্ট হওয়া, এই সমস্তই যেন আদ্রিতার কাছে খুব অদ্ভুত ঠেকছিল। শুধুই কি কাকতালীয়? মানে তুই কি যে বলিস, আমার বসের মনে হয়েছে যে আমি কাজটা ভালো করে করতে পারবো, আর তাই সে আমাকে একটা সুযোগ দিয়েছে। প্রিয়াঙ্কার চোখে ভয় উঁকি দিচ্ছিল। নীলকে না জানিয়ে প্রিয়াঙ্কা কি করে নীলের আসল পরিচয় আদ্রিতাকে জানাতে পারত? তাই তাকে কিছু না কিছু মিথ্যে কথা বলতেই হতো। আরে তো কে সেই বস, আমার সঙ্গে আলাপ করবি কবে? ঠাট্টার সুরে বলল আদ্রিতা। হ্যাঁ এই তো কয়েকদিন পরেই, এখন হোটেলটা সদ্য সদ্য খুলেছে তো তাই অনেক কাজের চাপ। আমি কয়েকদিন পর একটু ফাঁকা হই তোর সঙ্গে আলাপ করিয়ে দেব। অপ্রস্তুত হয়ে প্রিয়াঙ্কা বলল। এমন সময় হঠাৎ ঘরের দরজা খুলে নীল ঢুকে পড়ল, আর তাকে দেখেই প্রিয়াঙ্কা নিজের জায়গা থেকে তড়াক করে উঠে দাঁড়ালো। নীলের সঙ্গে তার চোখাচোখি হতেই যেন মাথা নামিয়ে জেস্টার করছিল সে। তুমি এসে পড়েছো? আদ্রিতা হেসে বলল। ও নীল আর প্রিয়াঙ্কার চাহনি লক্ষ্য করেনি। হ্যাঁ, নীল মাথা নেড়ে বলল আদ্রিতাকে। তারপর প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলল, প্রিয়াঙ্কা কখন এসেছে? তাহলে তোমরা দুজনে এখন কথা বলো, আমার খুব ক্লান্ত লাগছে, ওপরে কি একটু রেস্ট নেব। প্রিয়াঙ্কা যখন দেখলো নীল উপরে যাচ্ছে, সে হাঁফ ছেড়ে বাঁচল। যাক বাবা, বসের সামনে বসে অমন আড্ডা মারা যায় নাকি? কিন্তু চিত্রার মুখ বাংলার 5 হয়ে গেল। আমিও যে একটা মানুষ, আমিও যে এখানে বসে আছি, ও দেখতে পেল না? চোখের মাথা কি পুরোপুরি খেয়েছে নাকি? ঠিক আছে, আমাকে সম্মান করো না, কোনো ব্যাপার না, কিন্তু বাড়িতে একজন অতিথি এসেছে, সে কি খাবে না খাবে ভদ্রতার খাতিরে এটুকু তো জিজ্ঞেস করতে পারতো। অকারণ গজগজ করতে থাকলো চিত্রা। আরে কাকিমা ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, আমার একদমই খিদে পায়নি। প্রিয়াঙ্কার ভেতরে তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। আর এদিকে চিত্রার বুদ্ধিরও প্রশংসা করতেই হয়। প্রিয়াঙ্কার ঘাড়ে বন্দুক রেখে চালাতে এসে দুবার ভাবলো না। আচ্ছা তুমি যখন বলছো, তাহলে তোমার এই কাকিমা তোমাকে অন্তত পক্ষে জল মিষ্টি তো খাওয়াতেই পারে। চিত্রা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে গেল। এখন যেহেতু প্রিয়াঙ্কা এত বড় হোটেলে চাকরি পেয়েছিল, তাও এত বড় পজিশনে, কাজে চিত্রাকে তো তার ঠিকঠাক খাতির করতেই হতো। বলা তো যায় না কখন প্রিয়াঙ্কাকে কোন কাজে লেগে যায়। উপরের ঘরে পৌঁছেই নীল ক্লান্ত ঘোড়ার মতো বিছানায় এলিয়ে পড়ল, আর নিজের ফোনটা বের করে সারাদিনের মেসেজগুলো চেক করতে থাকলো। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা চলে যেতেই আদ্রিতা উপরের ঘরে এলো। নীল, পরশুদিনে একটা নেমন্তন্ন আছে, তুমি কি আমার সঙ্গে সেখানে যেতে চাও? ভেতরে ভেতরে আদ্রিতা আশা করেছিল যে নীল একবারেই হ্যাঁ বলে দেবে। কেন, কি আছে পরশুদিন? বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো নীল। কয়েকদিন আগে বাজারে ধস নামার কারণে সেন পরিবারের অনেক ক্ষতি হয়েছে, তাই গাঙ্গুলি ফ্যামিলি সহ আরো কয়েকটা ফ্যামিলি মিলে ঠিক করেছে যে পুরুলিয়াতে একটা বড় ভিলা বানাবে, যাতে কিছু পয়সা রোজগারের ব্যবস্থা করা যায়।